আমি ওর বাবার সঙ্গে সব কথা বলে তবে আপনাকে বলেছি। আজে ওই ব্যাপারে সময় কষ্ট করে ব্যবস্থা করো। তাহলে ওর বাবার সাথে তুমি কথাটা ফাইনাল করো, কিন্তু বিলেতে যাওয়ার পাসপোর্ট ভিসা ওখানে রেডি করা কোনো ব্যাপার নয় না সমস্যায়, কয়েকদিনের মধ্যে ওকে কথায় বলে শুভস্য শীঘ্রম। ভাই না ভাই পঙ্কজ, তুমি বাড়ি যাওয়ার সময় লোহিতকে সাথে করে নিয়ে যাবে, আর ব্যাংক থেকে লোহিত 1 লাখ টাকা তোমাকে তুলে দিয়ে দেবে। সব কিছু রেডি করে মনে রেখো 7 দিনের মধ্যেই তুমি সব কিছু রেডি করবে। আমি 7 দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট দেখতে চাই। আগুন জেলে দেব এই নিতাই চন্দ্রের ফাঁদে। একটা মস্ত বড় সিংহ পড়েছে। নিতাইদা, এই এত বড় মিথ্যার বেসাদি সত্যর পরিণত হবে তো? উনি যদি আবার আমার বাবার সাথে দেখা করে, কত কত কাটা ছড়িয়ে রাখবে এই নিতাই চাগলাদা। ওনার হাত থেকে সব দায়িত্ব তুলে নিয়ে আগামী 1 মাসের মধ্যে মানার সঙ্গে তোমায় দিয়ে দেবই দেবো। এ আমার বিশ্বের প্রতিজ্ঞা। তা যদি পারো তাহলে পঙ্কজ চ্যাটার্জি চিরদিনের জন্য তোমার জন্য কেনা গোলাম হয়ে থাকবে। আমি চাই ছলে বলে কৌশলে ওই নমস্কারের কাছ থেকে মালাকে চিনিয়ে নিয়ে তার জন্য প্রয়োজন হলো আমি কুবুদ্ধি হাত ধরো নরকও যেতে রাজি। করুণা ভিক্ষা চাইতে আমি রক্ত বিক্রি করবো। এই যুগে বেকার ছেলেদের কর্তব্য সাধনে আর যে কোনো উপায় নেই, আর যে কোনো উপায় নেই। ও কি কে? আমি ভুল দেখছি না তো? অথচ তো স্ত্রী বানা তার বাপের বাড়িতে থাকবে হতে পারে না বাবা। আমার মরুময় জীবনে একমাত্র সান্ত্বনার আশ্রয় খানাকে তুই ফিরিয়ে নিয়ে আয় বাবা, তুই ফিরিয়ে নিয়ে আয়। মাগো, তোমার এই হতভাগ্য পিতা
তোমার শেষে আশাতে পূরণ করতে পারবে না মা। তার আগে একটা কঠিন কঠোর কর্তব্য আমি পালন করতে চললাম। তুমি আশীর্বাদ করো, আমি যেন সফল হয়ে আসতে পারি। পুরাকালে দধিচি অস্ত্রদিত্য ছিল, অস্ত্র আমিও চেষ্টা করে দেখি মা, এই যুগের দধিচি হয়ে আমার আত্মত্যাগের বিনিময়ে আমি এক দেবতার জীবন রক্ষা করতে পারি কিনা, পারি কিনা। চলে গেল, কিন্তু কি বলে গেল ভাস্কর? সে যে আমার হৃদয় জুড়ে বসে আছে, আমার স্মৃতিপটে ভেসে উঠছে তার অসহায় মুখ, মনের বিনায় বাজছে তার সেই করুণ সুর। আমি আপনার পা ছুঁয়ে শপথ করছি মা, আমি মরবো তবু আপনার মতো মাকে ছেড়ে আমি কোথাও যাবো না মা, কোথাও যাবো না। মানা, মানা, যে সংসারের লক্ষ্মী চঞ্চল হয়েছে সেই সংসারে কি রথের চেকা থেমে থাকতে পারে? তাহলে ওর পিতা ওর কথা বাদ দাও বাবা, বৌমা আমার কথা মতোই চলছে। আপনি যেন আমার কাছে কিছু গোপন করতে চাইছেন, আমাকে ভাস্কর বলে করে বলুন না মা, এই সংসারের কথা শরীরই বা কি করবে? বর্তমান এই সংসারের এই যে চলেছে ব্যতিক্রম হয়ে শুধু পড়তেছি আমরা দুজন। আপনার কথা তো আমি কিছু বুঝতে পারবো না বাবা, এর থেকে বেশি কিছু বুঝতে চেয়ে না বাবা। তুমি সরল মতের যুবক, তুমি ওই কুটিল সংসারে জটিল কথা শুনে তোমার এই সদা সুখী মনটাকে তুমি আবর্জনা করো। তাহলে কি ওর পিতা বৌমার কোনো দোষ নেই, এখানে ভাগ্য আমাদের মাথায় উঠায় সেখানে অন্য লোকের দোষ নেই আপনি। মা? তাহলে শঙ্কর আর পুষ্কর আমার শিক্ষিতবান সন্তান, তাই বাবার রোগের ওষুধের চেয়ে ওদের সিনেমা খরচা বেশি প্রয়োজন। তাই এই সর্বকর্তৃময় মায়ের মাথায় এই সংসারে তুলে দিয়েছে এই কয়লার বোঝা। এই দেশের সব করার রঙুলটা সংসারে এই ঘটনা ঘটে চলেছে। এদিকে শিক্ষিত ছেলের দল হিসাবে হিসাব কষে দেখলে চলবে, সংসারে বুড়ো বাবা মা আবর্জন ছাড়া আর কিছু নয়। তাই আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি শরীর নিয়ে শুধু সুশীলা দেবী নয় মিস্টার দত্ত, ওরা হয়তো আপনাদের সব কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আমার অপরাধ একটা নয় অজস্র। না, ওই বাক্যটা কোনো অপরাধ করতে পারে না। পারে পারে পারে, কারণ কুচক্রীদের কাছে তো ভালো কাজটা করাটাই তো অপরাধ। বুঝলাম,
কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগটা কিসের? আপনি একজন অভিযুক্ত মেয়েকে ব্ল্যাকমেল করেছেন। তা আপনার সেই অভিজাত ব্যক্তিটি কে? মিস্টার নিগান্ন মুখার্জি। তাই নাকি? তবে এতদূর ছুটে না এসে তার মেয়ে কি তো জিজ্ঞাসা করে নিতে পারবে? দেখুন, তার আর কোনো প্রয়োজন নেই মিস্টার দত্ত। আমি কিন্তু অলরেডি সব কিছু করে এসেছি, কিন্তু কিন্তু ভয়টা আমার অন্য জায়গায়। দারোগাবাবু, দেখুন, আইনের কাছে কিন্তু আপনারা কিছু করতে পারেননি। ওরা হয়তো অন্য কিছু মন্ত্র মারতে পারে। তাই একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে আমি আপনাদেরকে সাবধান করে যাচ্ছি। চলি, কথাটা কিন্তু গুরুত্ব দিয়ে ধ্যান রাখবেন। পাগল ওরে রকেট, তোকে যে আমি কি করে বোঝাবো? হাজারো চিন্তা রক্তবাস আমার কণ্ঠনালী চেপে ধরে শ্বাস রোধ করে দিতে চাইছে। এই লোক চক্ষুর অন্তরালে আবার নিঃশব্দ মর্মবেদী হাহাকার কেউ শুনতে পায় না রে রকেট, কেউ শুনতে পায় না। আমি পারছি এবং বুঝতেও পারছি তোমার জীবনে আরো হাহাকার ঘড়ি আসবে ভাস্কর দত্ত। এ কি আপনি আমার এখানে কেন? জানাতে এসেছি যে বামুন হয়ে চাঁদ ধরাটা মোটেও শুভ লক্ষণ নয়। শুনে ধন্য হলাম, কিন্তু আপনার কথায় জানা নেই সাগরে যারা বাসা বাঁধে তারা শিশিরের ভয় করে না। কিন্তু তুমি কি জানো, যাকে নিয়ে তুমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছো তার এক জোড়া জুতোর দাম কত? সেটা আমার জানার প্রয়োজন নেই। আছে, কারণ তোমার 1 মাসের মাইনে দিয়েও তার এক জোড়া জুতো কেনা যাবে না। আশা করি এই কথাটা জানার পর তাকে আরো বেশি করে ভালোবাসবো। তার আগে তুমি তোমার নিজের পায়ের তলার মাটিটা ঠিক করে ভাস্কর দত্ত। তুমি কোন জাতির ছেলে হয়ে কোন জাতের মেয়ের দিকে হাত বাড়িয়েছো? তোমার আর্থিক অবস্থা, তোমার বংশমর্যাদার কথা চিন্তা করে আমার মেয়ের দিকে হাত বাড়াতে তোমার হাত ত্যাগ করে কেন ভাস্কর দত্ত? আমার বলতে পারো তোমার সঠিক পরিচয় কি? কে তোমার বাবা মা? ওই দিবাকর দত্ত। দিবাকর দত্ত? আরে দিবাকর দত্ত তোমার পালিত পিতা। কাশী বিশ্বনাথ মন্দির থেকে তারা কুড়িয়ে এনে তোমার মানুষ করেছে মাত্র। তুমি একটা সমাজের রাস্তা করে জঞ্জাল, তুমি একটা বেজন্মা। থেকে কুড়িয়ে আনা আমার মেয়ের জুতো পালিশ করার যোগ্যতাও তোমার নেই। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি ভাস্কর দত্ত, ভবিষ্যতে আর কোনদিন আমার মেয়ের জীবনে যদি উল্কার মতন প্রবেশ করার চেষ্টা করো তাহলে তোমার পরিণতি হবে আকাশের এই ঝরে যাওয়া উল্কার মতন। মনে রেখো ভাস্কর দত্ত, বেজন্মা
সমাজের জঞ্জাল, আমার আভিজাত্য, আমার বংশমর্যাদা, সমাজের বুকে আমার মান সম্মানের প্রতিপত্তি নষ্ট করার চেষ্টা করবে, যার পরিণতি হবে ভীষণ ভয়ঙ্কর। আমার এই পিস্তলের একটা গুলিতে তাকে আমি উলার শ্মশানে পৌঁছে দিয়ে আসবো। কথাটা ভালো করে মনে রেখে দিও। বেজন্মা বেজন্মা বেজন্মা, এই দুর্বিষহ পরিচয় গ্রহণ করে আর কতদিন আমাকে বেঁচে থাকতে হবে ভগবান? এই বেজন্মা পরিচয়ের কালিমা আর আমার অসুস্থ বাবা আর দুঃখিনী মায়ের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি তুমি না গৃহবন্দী? হ্যাঁ ভাস্কর, হ্যাঁ। বাবার নিশ্চিন্ত পাহাড় এড়িয়ে আমি চলে এসেছি তোমার সাথে দেখা করতে ভাস্কর। কিন্তু তুমি এইভাবে কেন এলে মানা? যেখানে তোমার সমূহ বিপদ, তোমার জন্য যে আমি সবকিছু বিপদ করতে পারি। সত্যি বলছি ভাস্কর, আমি তোমার জন্য সবকিছু করতে পারি ভাস্কর। তোমাকে ছেড়ে যে আমি আর থাকতে পারছি না ভাস্কর। তুমি আমাকে বাঁচাও ভাস্কর, তুমি আমাকে বাঁচাও। মানা তুমি একটা পরিচয়হীন বেজন্মা, তুমি পথ থেকে কুড়িয়ে আনা একটা পথের কুকুর। না না, আমার মেয়ের জুতো পালিশ করার যোগ্যতাও তোমার নেই। না না না, না মানা না, তুমি আমাকে ছুঁয়ো না মানা। তোমার পবিত্র স্পর্শে যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, কিন্তু তোমাকে ভালোবেসেতে আমি কোনো পাপ করিনি। আমি তোমাকে স্পর্শ করে তো কোনো অন্যায় করিনি ভাস্কর। তাহলে তুমি কেন আমাকে সাজা দিতে চাইছো? কেন বলো, কেন কেন কেন? মানসী, তোমার বাবা, জানি আমার বাবা তোমাকে ভীষণ অপমান করেছে, সেই অপমানের কোনো সংশোধন হয় না। সেটাই কি সব ভাস্কর? আমার নিষ্কুল প্রবৃত্ত ভালোবাসার কি কোনো দাম নেই তোমার কাছে? না মানা, তুমি আমাকে দুর্বল করে দিও না মানা, তুমি আমাকে দুর্বল করে দিও। একদিন তুমি না বলেছিলে সাগরে যখন ঘর বেঁধেছি তখন তো শিষ্যের ভয় আমি করি না। তাহলে কেন তুমি আজকে পায়ের ফুলকে তুমি মারিয়ে যেতে চাইছো বলতে পারো ভাস্কর? মানা, হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করো মানা। না ভাস্কর না, তোমার স্ত্রীর উপর কোনো দাবি নেই, কিন্তু আমার স্বামীর উপর আমার কিন্তু দাবি আছে ভাস্কর। তাই তুমি আমার গৃহ মন্দিরে এই দেবতাকে সাক্ষী রেখে আমি যেমন তোমাকে স্বামী রূপে বরণ করে নিয়েছি, তুমি যে আমার স্বামী। তোর সে স্বামীকে আসামিতে পরিণত করে আমি তোকে নিয়ে যেতে দিচ্ছি। না, এক মিনিট দেরি না করে আমার সঙ্গে চল। না না, আমি কোথাও যাবো না। মনে রাখিস মানা, এটা বাবার আদেশ। আপনি জানগরি বাবু, আমি একে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি। চুপ কর শালা পথের কুকুর। এটা ভিখারির বাচ্চা হয়ে বড় লোকের মেয়েকে ফুসলে আনতে যার বিবেকে বাজেনি, সে আবার দাদা, ভদ্রভাবে কথা বলো। মনে রেখো, ও কিন্তু তোমার ভগ্নিপতি। ভগ্নিপতি? আমার ভগ্নিপতি হওয়ার সৌভাগ্য করে এই বেজন্মটা এই পৃথিবীতে আসেনি বলা।
ওই স্থান তোমাদের পচা নোংরা ডাস্টবিনে। মুখ সামলে কথা বলবে দাদা। তুই কি আমায় চোখ রাগাচ্ছে? চোখ রাগাচ্ছি। তাহলে বাবার আদেশ মতন আমি চলি। চলে যাবো সাথে। আমি কিছুতে এখান থেকে যাবো না। কি করছেন লোহিত বাবু? ওকে ছেড়ে দিন। দূর হয়ে যাচ্ছে। কিন্তু কোথায় মানা? কাল থেকে যেন বেপাত্তা, অথচ বাবা তার কোনো খোঁজ করছে না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটাই ওকে বিলেতে যাবার পাসপোর্ট হিসাব কি আপনি? আমি মানে একটু ভেতরে যাই, এই স্যারের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা। মানে দিন ধরে স্যার আমাকে দাঁড়ান। এই পটলটা খুব তাড়াতাড়ি তো। কদিন ধরে স্যার আমাকে বলছে। আমি বলছি আপনি দাঁড়ান। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। বলো ভাই। এই না মানে এই দাদা, তবে একটু জোরে জোরে বলো, আমি একটু কানে কালা আছি। বাজে কথা বাদ দিন, বলুন। এতক্ষণ বিলেতে যাবার পাসপোর্ট ভিসার ব্যাপারে কিছু যারা বলছিলেন। এই কথা মানে আমি এইমাত্র খবরের কাগজ পড়ে এলুম তো, তাই লেখাগুলো একদম মুখস্থ করতে পারি। এই লেখাপড়া কম শিখলে যা হয়। না, আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে বলিনি তো, তবে মিথ্যে কথা বলতো আমার বাবা। আমি নিতাই চাকলা দাও। চুপ করুন। নিজে মিথ্যেবাদী হয়ে আর বাবার গানে দোষটা চাপাচ্ছেন। জানোয়ার কোথাকার। এ কথা তুমি বলছো? তাহলে তো মিথ্যে হতেই পারে। আমি বোধহয় একটু জানুয়ারি হব। এবার একটু ভেতরে যাই। তার আগে বলুন, আমাদের বাড়িতে আপনি ঘন ঘন আসেন কেন? বাবার সঙ্গে কি আপনার দরকার? ওসব ছোটখাটো ব্যাপারে তোমার চিন্তা করতে হবে না বিশ্ব। তোমার জন্য অনেক বড় কাজ অপেক্ষা করছে। সে দায়িত্বটা কি বাবা? আমার টিভি কারখানার শ্রমিকরা স্ট্রাইক করেছে। আমি চাই তুমি গিয়ে আমার ওই অচল কারখানার চাকাটা 1 সপ্তাহের মধ্যে সচল করে দেবে। তারপরে সেখান থেকে তুমি যাবে দিল্লিতে। সেখানে গিয়ে ট্রেড ইউনিয়নের মিটিং অ্যাটেন্ড করে তার পরের দিন কলকাতায় ফিরে আসবে। কিন্তু ট্রেড ইউনিয়নের মিটিংয়ে প্রতি বছর আপনি তো যান বাবা। হ্যাঁ, আমি যাই, কিন্তু এবারের মিটিংয়ে তুমিই যাবে। কারণ তোমারও তো সবকিছু জানার দরকার। তাছাড়া আমারও বয়স হয়েছে। আমার কিছু হয়ে গেলে আমার এই বিশাল সাম্রাজ্য কে সামলাবে বাবা? বেশ, তাই
যাচ্ছি বাবা। যদি আপনার অমত না থাকে তাহলে মানাকে আমি সঙ্গে নিয়ে যাব, কারণ ওর বহুদিনের শখ। আই সরি বিশ্ব, সরি, তোমাকে বলা হয়নি। মানা মানা বাড়িতে নেই। বাড়িতে নেই? হ্যাঁ, বাড়িতে নেই। সে গেছে কোথায়? সে গেছে তার বান্ধবীর বাড়িতে। সে খুব কান্নাকাটি করছিল, তাই মাধবী নামে এক বান্ধবীর বাড়িতে তাকে কয়েকদিন পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে বাবা, আপনার এই পরিবর্তন দেখে এক বুক ভালোবাসা নিয়ে আমি ওই কলকাতায় যাচ্ছি। আর আপনি চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আমি সব কাজ কমপ্লিট করে পরের দিন সকালে হাসি মুখে বাড়ি ফিরে আসবো। চলি। যার পরশে তোমাদের ওই স্বার্থপর সংসারটা আজ স্বর্গের মতো সুন্দর হয়ে আছে। বড়দা, অথচ বাবা মা যেমন ভাস্কর ওই টিউশনের অবসরের সময় মায়ের হাতের কাজগুলো ছেড়ে দেয়, বাবা রোগের ওষুধ আর পত্র জোগাতে অসহায় বেকার ভাস্কর দিনের পর দিন কলকাতা ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করতে যায়। এই কথা আমি বিশ্বাস করি না বড়দা। বিশ্বাসের সত্যটা মিথ্যা হয়ে যাবে না পুষ্কর। আর এ কথা এই গ্রামে অনেকেই জানে। আর এর পরেও যদি তোমার অবিশ্বাস হয়, আজ ভাস্কর রক্ত বিক্রি করতে গেছে, এখনই তুমি মানিকতলা ব্লাড ব্যাংকে গেলে তার দেখা পেয়ে যেতেও পারো। কিন্তু বড়দা, এ ঘটনা আমি আজই শুনলাম, আগে যদি শুনতাম তাকে আমি রক্ত বিক্রি করতে যেতাম না। বেশ, আমি এখানে এক্ষুনি চললাম মানিকতলা ব্লাড ব্যাংকে। যদি আপনার কথা সত্যি হয় বড়দা, যদি দেখি আমি সত্যি সে রক্ত বিক্রি করছে, আমার বাবার চিকিৎসা করাচ্ছে, তাহলে এতদিন যে আমরা অবহেলা তাকে আমরা করেছি, সেই অন্যায় আমি করেছি, আমার জীবন দিয়েও তার এই সংশোধন আমি করবই, তার আমি সংশোধন করবই বড়দা। বড়দা, এতদিন বেজন্মা পথের কুকুর বলে যাকে আমরা অবহেলা করেছি, আর সে কাজের পরিকাঠামোয় বুঝিয়ে দিয়ে গেল জন্ম আর বংশ পরিচয়ের মর্যাদা সবকিছু নয় বড়দা। বেজন্মাকে বলে আমরা যাকে ঘৃণা করেছি, সে আমাদের সংসারের জন্য কি করে আমাদের গেল বড়দা। তুমি একবার ভাবো বড়দা, তা একবার ভাবো। তাই আমার উদ্যত্ত মাতা তার পায়ে লুটিয়ে আমি এতদিনের আমার এই পাপ প্রায়শ্চিত্ত করবো দাদা, প্রায়শ্চিত্ত করবো। তোমার এই সুন্দর পৃথিবীতে আমি সন্তান নিয়ে আমার সুখে বাঁচার অধিকার তুমি কেড়ে নিয়েছো ঠাকুর। তুমি মৃত্যু দিচ্ছ না কেন ঠাকুর? ভাস্করকে ছেড়ে পথ ঘরের তালা বার করে কি করে আমি ভাস্করের কাছে যাবো ঠাকুর? আমি যে সহ্য করতে পারছি না। দয়া করে তুমি শুধু বলো, আমি এখন কি করব? ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা হতে কোথা বয়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথাও হতে কোথাও বয়ে যায়, জানি না
মানা কে তুমি আমার সামনে এসে দাঁড়ালি? আমায় তুমি চিনতে পারছো না মানা? আমি তোমার ভাস্কর, তোমায় নিতে এসেছি। তুমি যাবে না? যাবো, যেতে তো আমি চাই ভাস্কর, যেতে তো তুমি চাই, কিন্তু তোমার কাছে আমি কেমন করে যাবো ভাস্কর? আমাকে ঘর বন্দি করে আমার বাবা তালা দিয়ে রেখে দিয়েছে। আমি কিন্তু তোমার ভালোবাসার বন্ধন করিয়ে তোমার কাছে যাবো। শাশ্বত চিরন্তর ভালোবাসাকে তালা বন্ধ করে আটকে রাখা যায় না। তোমার বাবা তো ঘরের দরজায় তালা দিয়েছে, মনের দরজায় তো তালা দেয়নি মানা। তুমি তোমার মনের দরজা দিয়ে তুমি পৌঁছে যাবে স্বামীর কাছে। পারবে না যেতে? পারবো, পারবো স্বামী, পারবো। তালা বন্ধ ঘরে অনেক দূরে সরিয়ে রেখেও আমি মনের দরজা দিয়ে যে তোমার কাছে চলে যাবো ভাস্কর। তবে এসো মানা, আমি তোমার স্বামী, আমি তোমার আহ্বান জানাচ্ছি মানা। তুমি এসো মানা, এসো এসো মানা, তুমি এসো। স্বামী, 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 কে? আমি তুমি? হ্যাঁ আমি। তুমি কেন এখানে এসেছো? বর্তমানে একবার ভাস্করের দপ্তর হয়ে বর্তমানে তুমি একবার ভাস্করের দপ্তরে অতিথিতে এসেছো। আমাকে ভাস্কর ভেবে আমাকে ভাস্কর ভেবে না, বুকে টেনে নাও। না, তুমি চলে যাও এখান থেকে। তুমি এখান থেকে চলে যাবে কিনা? কেন? তোমার ভাস্করের স্বপ্ন দেখার কি ব্যাঘাত ঘটছে নাকি? কিন্তু এখন থেকে তোমাকে ভাস্করের বদলে আমারই স্বপ্ন দেখতে হবে মানা। কখনো না, তুমি এখান থেকে চলে যাও। দুদিন পরে তো ভাস্করের জায়গায় আমিই থাকবো, আমিই হব তোমার জীবন মরণের সাথী। হ্যাঁ, আমি তোমার গলায় মালা ঝুলিয়ে না, তোমার গলায় আমার মালা দেওয়ার আগে আমার মনে যাওয়া অনেক ভালো। সেই সুযোগ তোমার জন্য নেই। আজ যাকে জানোয়ার বলে তুমি ভাবছো, দুদিন পরে তারই গলায় মালা দিতে হবে মানা। মনে রেখো মানা, তোমার এই সুন্দর দেহখানি একটা চুম্ব দিয়ে দেবে পঙ্কজ চ্যাটার্জি। তোমার খানে দেবতা ওই কাউন্ডে ভাস্কর দত্ত। ঈশ্বর, এই দিকটাই যন্ত্রণা থেকে আমাকে আমাকে মুক্তি দাও ঠাকুর, আমাকে মুক্তি দাও। ওই ভক্ত জানোয়ারের লালসার থাবা একটা একটা করে আমার দিকে এগিয়ে আসছে। আমি কি মুক্তি পাবো না ঠাকুর? কোনোদিনে কি মুক্তি পাবো না? বলো ঠাকুর, বলো আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। তাতেই কি যায় আছে? সেটা বেজন্মা হয়ে সংসারে থাকবে, খাবে, আর সম্মানে সারা বাঁচবে, আর তার বিনিময়ে সারা কিছু মূল্য দিতে হবে না। তার কথা নয় আমি বাদী
পাঠিয়ে দিলাম বর্দা। বাবা মায়ের প্রতি আমাদের কর্তব্যটা যত সম্ভব পালন করে চলেছি পুষ্কর। বাঁচার আশা নেই জেনেও মৃত্যুর পথযাত্রীকে আমরা চিকিৎসা করছি। কিন্তু মা যে এবারে ঝিমের কাজগুলো করছে দাদা, দেখেও তো আমাদের লজ্জা হওয়া উচিত দাদা। বাড়ির বউয়েরা যেখানে পায়ের ওপর পা দিয়ে বসে আছে থাকতেই পারে, কারণ তাদের সামনে কাজ করার যথেষ্ট সময় আছে। কিন্তু মা তো আর যাক সে কথা, সব সংসারের মায়েরা ওরকম কাজ করেই থাকে, তাতে কিছু আমার যায় আসে না। দাদা, বউকে পটের বিবি সাজিয়ে মাকে ঝিয়ের কাজ করানো তোমার হয়তো আত্মসম্মানে না লাগতে পারে, কিন্তু আমার আত্মসম্মানে লাগে। তাই আজ থেকে আমি আমার চলার পথটা পরিবর্তন করলাম। তার মানে এতদিন তোমাদের দেখানো পথে চলে আমি অনেক ভুল করেছি, তাই প্রায়শ্চিত্ত করতে আমি চললাম বর্দা। এবারে কাজের জন্য আমি একটা ঝি খুঁজে আনতে। কিন্তু তার মাইনের টাকাটা সে চিন্তা নয়, তোমাকে করতে হবে না। বাড়িতে যখন ঝি রাখতে পারছি তার মাইনের টাকাটাও আমি দিতে পারবো দাদা। কিন্তু কাজটা কি ভালো হবে পুষ্কর? তোমার বিচারে খারাপ হলেও আমার বিচারে সেটা ভালোই হবে। কিন্তু তোর এই হটকারী কাজে মিটার সমর্থন করবে তো? তার সমর্থন পাওয়ার আমি আপ্রাণ চেষ্টা করবো দাদা। তাতেও যদি না পাই তাকে তাহলে আমি ত্যাগ করব। মনে করব যে স্ত্রী তার স্বামীর কাজকে সমর্থন করে না, তেমন স্ত্রী থাকার থেকে আমার জীবনে না থাকাই ভালো দাদা। তবু স্ত্রী কথার বশীভূত হয়ে মাকে আমি আর অবহেলা করবো না দাদা। পুষ্কর দাদা, জীবনের পাঠশালায় আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি, এই পৃথিবীতে স্ত্রী হারালে সহজেই স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা হারালে পৃথিবীর কোণে কোণে খুঁজলেও আর একটা মা হারানো, আর একটা মা পাওয়া যায় না, আর একটা মা পাওয়া যায় না বর্দা, মা পাওয়া যায় না। সারা মাতৃভাষা বিদ্যাসাগর হয়ে পড়েছে। সারা সংসারের সব দায়িত্ব সারা সামলাবো আমি, সারা মাতো পুরি করবে সারা সবাই। না 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 না, সারা এইভাবে চলতে পারে না। এর একটা দিক আমাকে বার করতেই হবে। তোর বাবার প্রেসক্রিপশনটা কোথায় গেল জানিস? তা আমি কি করে জানবো? না মানে ওষুধটা তো আনতে হবে, আর দুদিন হলে প্রেসক্রিপশনটা পাওয়া যাচ্ছে না, তাই সব কথা আমাকেই বলতে হবে। তোমার সেই পুরনো ছেলে গদের কুকুর ভাস্করটাকে বলতে পারছো না? বারবার এইবার কোথায় পাবে বল? সামান্য পয়সা রোজগার করে, প্রত্যেকবার তো সেই ওষুধ এনে দেয়। ওষুধ তো এনে দেয়, একদিকে আমার চুরি করে। শঙ্কর, কি বলছিস তুই? ভাস্কর চুরি করে? চোর? না না, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করবে না? তা করবে কেন? তুমি যে তার মহিনে অন্ধ, নইলে দেখতে পেতে ধীরে ধীরে কিভাবে সে চুরি করছে। শুনছো, আলমারি থেকে 300 টাকা পাচ্ছি না, তুমি কি নিয়েছো? টাকা? না তো। তাহলে টাকাটা গেল কোথায়? কাল টাকাগুলো রেখেছি, আর টাকাগুলো দাও। কেন আলমারি তুমি চাবি রাখতে পারছো না? জানো তো কেমন চোর জন্য সংসার। না হয় আমি চাবিটা দিতে ভুলেই গেছি, তার জন্য টাকাগুলো থাকবে না।
না, তোমাদের কোনো টাকা আমি নিইনি। দেখো না অন্য কোথাও আছে কিনা। মা, বাবার ওষুধ আর দাঁড়া, এই ওষুধ কেনার টাকা তুই কোথায় পেলি বল? কোথায় যে পেয়েছি তা হয়তো কোনোদিন তোমাকে বলতে পারবো না মা। তুমি বিশ্বাস করো মা, আমি চুরি করিনি। তাহলে টাকাগুলো তুই কোথা থেকে পেলি বল? বলছিস না বল, তাহলে কি জানবো ওরা যা বলছে সেটাই সত্যি? বল বল বল। কে তোকে টাকা চুরি করতে বলেছে ওষুধ আনার জন্য? বল বল। ওষুধের অভাবে না হয় তোর বাবা মারাই যেত, তাই বলে তুই ওর চিকিৎসার জন্য চুরি করতে গেলি? না মা, না, আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। তুমি বিশ্বাস করো মা। বিশ্বাস? তোর মতো জানোয়ারকে বিশ্বাস? তোর মতন বেজমা পাটের পুকুরে চুরি করা টাকা ওষুধ আর এই ফলগুলো আমি খেতে আমার বাবাকে খেতে দেবো না। তুমি আমি যত খুশি মারো, তুমি আমি যত গালি গালাম দাও, তুমি তো ওই ফলগুলো তুমি নষ্ট করো না দাদা। আমি তোমার পায়ে ধরে বলছি দাদা, ওই চুরি করা টাকায় ওষুধ কেনা নয়। তুই সত্যি করে বলতো রে বাবা, তুই সত্যি কি টাকা চুরি করেছিস? তুমি বিশ্বাস করো মা, আমি তোমার ভাগ্যে আমি তোমার পাশে বলছি। আমি কোনো টাকা চুরি বাবা পাঁচিয়ে বললেই সাতক্ষণ মা হয়ে গেল। কি গো, দাঁড়িয়ে দেখছো কি এখনো হা করে? ওইটাকে বাড়ির বাইরে বার করে দাও। এই বাড়িতে আর কোনো চলে ঠাই হবে না। আর ওই ওষুধগুলো নর্দমায় ফেলে দাও। আমি তোমাদের কোম্পানি তোমাদের আমি চলে যাচ্ছি বৌদি, তবু তোমরা ওইগুলো নষ্ট করো না বৌদি। ওইটা আমার বাবার রোগ নিরাময়ের ঔষধ। তোর সেই সম্পদকে আমি দু পায়ে আজ থেকে যদি কোনোদিন দেখতে পাই তাহলে সেদিন হবে তোর জীবনের শেষ দিন। বেশ, আমি চলে যাচ্ছি। তুমিও বিশ্বাস করলে মা, আমিও চুরি করেছি বাবা। আমি যেখানে থাকি, যত দূরেই থাকি, তোমাদের কথা আমি ভুলবো না বাবা, তোমাদের কথা আমি ভুলবো না। দাদা, বৌদি,
যত তাড়াতাড়ি পারো এই পথের কুকুরটাকে পথে নামিয়ে দাও। ও চলে গেলে এইখানটা আমাকে এখন গোবর দিয়ে ধোয়াতে হবে। আমার সেই বেজন্মা ভাস্কর, তবে তাই হোক, পথের কুকুর আমি পথেই নেমে যাচ্ছি। তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, বৌদি, যদি কোনোদিন আমার এই বেজন্মার নাম ঘোষাতে পারি, সেই দিন আমি আমার বাবা আর মাকে আমি উদ্ধার করে নিয়ে যাবই যাব। আর মনে হয় না, কাটতে হবে না। দুদিন পরে এসে তো উদ্ধার করে নিয়ে যাবে বলেছে। একটা চোরের যেখানে ঠাঁই আমার কথা আছে সেখানেই গেছে। মিস্টার চোর, সে কি চুরি করেছে? আমার আলমারি থেকে 300 টাকা চুরি করেছে। তুমি সকালবেলা ওই আলমারি থেকে 300 টাকা নেগে ধরা দেওয়ার জন্য আমাকে দিলে, আর সেই টাকার দায়ে মেয়েটাকে তুমি চোর সাজিয়ে দিলে। তুই কি বলছিস রে বাবা? আমার ভাস্কর চুরি করেনি বাবা, চুরি করেনি। চুরির মতো ছোট কাজ সে করতে পারে না। তাহলে সেই ওষুধ আর এই ফলের টাকা কোথা থেকে পেল বল? মা, সে এনেছে তার রক্ত বিক্রি করে। মা,
যাব নারী জীবনের শ্রেষ্ঠ স্বর্গে। জানি না সেই পথটা স্বর্গ না নরক। এমন শুভ দিনে করে আমার একটা বিশাল সমুদ্রের সাথে মিশে যাওয়ার কথা, কিন্তু অথচ আমি মৃত্যুর পরীক্ষায় আমি একটা পচা ডুবায় থেকে গেলাম। আমার মিথ্যা না হয়, আপনি নিশ্চয় মানুষই দেবী, আমি মানা। হ্যাঁ, কিন্তু আপনাকে কি চিনতে পারলেন না তো? এই তো দেখুন মানুষই দেবী, তোমার সাথে আমার কোনো কালির পরিচয় ছিল না, আজও আমি করতে আসিনি। তবু আপনি আমার চাইতে বয়সে অনেক ছোট, তুমি যা বলার তুমি বলেই বলবে। বেশ, তাই বলুন। কিন্তু সংসার থেকে বিতাড়িত হয়ে ওই ভাস্কর সংসার থেকে বিজেতারি হয়ে ওই পদে পদে ঘুরে বেড়াচ্ছে। না না, মা বলে থাকে তুমি, যার মুখে আসর জেলে সেই হতভাঙ্গিনী মা এখন নিজের ছেলের সংসারে মিলে মাইনে জি কাটছে। না 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 না, আমি জানি যা ভবিতব্য তা ঘটবে। তুমি কি করলে মানা? ওই তুচ্ছ আত্মের ময়ে তুমি তোমার শিক্ষা দীক্ষা ওই আদর্শকে ভুলে অতগুলো মানুষের ব্যর্থতা সাগরে ডুবিয়ে দিলে। আপনি বিশ্বাস করুন বাবা, তোমার বাবাই যদি তোমার ধ্যান জ্ঞান সবকিছু ওই ভেবে দেখো তো, আর তুমি যা করলে ওই সারা জীবনে অনুতাপে সংশোধন হবে কিনা? আপনি এ কথা বলা আমার কেউ নয়, কোনো অধিকারও আমার নেই। যদি এ কথা বলে যদি কোনো অন্যায় করে থাকি, তবে পর্দা ভেবে তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা। হ্যাঁ দাদা, তবে তোমার সৌভাগ্য আমার দুর্ভাগ্য। ভগবান আমাকে সত্যিকারের মন করে পাঠায়নি, তা যদি পাঠাতো এই কাজ করার আগে তোমাকে আমি কোয়ালিটিকে শেষ করে দিতে পারতাম। তাই দিন দাদা, তাই দিন, তাই দিন। নিজের বোনের মতো আপনি যাওয়ার সময় তোমাকে আশীর্বাদ করে যাই বোন, যে সুখে স্বপ্ন নিয়ে নতুন পথে পা বাড়াচ্ছ। তুমি সুখী হও বোন, তুমি সুখী হও বোন, সুখী হও। সুখ। দাদা, সুখের বাজারে আমি নিলাম হয়ে আজ আমি দুঃখের গাগে ভেসে চলেছে। ও গো মৃত্যু দেবতা, তুমি আমাকে মৃত্যু দাও। এই ব্যর্থ জীবনের তুমি অবসান ঘটাও ঠাকুর, অবসান করো। মানা কোথায় গেলি রে মানা? দেখবি আয় তোর জন্য আমি কি নিয়ে এসেছি। মানা মানা এ কি মানা তুই বল মানা বল, তোর এই সাজ কেন? বল মানা বল। তার মানে তোর বিয়ে হয়ে গেছে মানা? বল মানা তোর কার সঙ্গে বিয়ে হয়েছে? ওই পঙ্কজ চ্যাটার্জি। ওই শয়তান নম্বরটার গলায় দেওয়ার আগে তুই মরতে পারলি না কেন? হতে লাগি বল মানা বল।
দিয়েছে দাদা। আমি শত চেষ্টা করিও আমি যে আত্মহত্যা করতে পারিনি দাদা, আত্মহত্যা করতে পারিনি। সব পথ আমার বন্ধ হয়ে গেছে, তাই বলার মতো কোনো ভাষাও তো আমার নেই দাদা। মানা লোহিত কি তাহলে? অনেক চেষ্টা করেও এই বিয়েতে সে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেও শেষ রক্ষা করতে পারেনি দাদা। দাদা এই মানাকে তুমি শেষ করে দাও দাদা, আমি আর বাঁচতে চাই না দাদা। না মারা না, মরা মানুষকে মেরে কি লাভ বলতে পারি? তোর মৃত্যু তখনই হয়েছে, তুই তখনই তোর এই লাল বেনারসি শাড়ি দাদা করেছি। ওটা তোর লাল বেনারসি নয় রে, ওটার ভাস্করের শিক্ষা আদর্শ দিয়ে গড়া, ওই ওর বুকে রক্ত দিয়ে লাগানো লাল শাড়ি। এবার তুই তোর শিক্ষা দিয়ে বল কত শান্তি আর কতটা শুভম হবে বানা। দাদা এই পথটা যে কেমন হবে তা তো আমি জানি না দাদা, তবে এখন আমি বেঁচে আছি বাপের ওই অহংকারটা শেষ দেখবো বলে। তাই তাই তোমার কাছে আবার একটা শেষ জীবনের ভিক্ষা চাওয়া দাদা, দেবে দেবে দাদা, দেবে আমায় ভিক্ষা দেবে। হাতের ওই হিরের আংটিটা আমাকে ভিক্ষে দাও দাদা, ভিক্ষে দাও। শেষ আশ্রয়, আমার জন্ম পরিচয়, আমার জন্ম পরিচয় যে জানতো সেই জনার্দন ঠাকুরই তো, তুমি তাকে আজ কেড়ে নিয়েছো। এবার তুমি আমাকে নাও ঠাকুর, এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমি বলতে চাইছি না। পরিচয় দিন একটা বেজন্মা ছেলে, যা হওয়া উচিত তাই হয়েছে আমার। আমার বাঁচার সব বন্ধ করে দিচ্ছে। পাগল কোথাকার, তোর বাঁচার যুদ্ধ হবে কেন রে? তুই কে বলেছে তুই জন্ম পরিচয়হীন? কিন্তু কাকা আমার জন্ম পরিচয় যে জানতো সেই জনার্দন ঠাকুর তার বেঁচে নেই। তাহলে শোন, আজ থেকে 23 বছর আগে রামনিচের হিংসার বলি হয়ে বলি হয় তখন তোর বাবা। শয়তানরা তোকে ঘুর করতে পারে বলে এই ভয়ে তোর মা তোকে মন্দিরের পূজারীর কাছে রেখে গিয়েছিল রে। তোকে দেখে না আমার খুব মায়া হলো, তোর মায়েরও খুব মায়া হলো রে। তোকে এখান থেকে নিয়ে গিয়ে না মানুষ মহাভাগো তোমাদের জীবন প্রভাতে ভাস্কর আর জীবন সংগ্রামে হস্তা চলে। তোর জীবনে এমন একটা দিন আসবে না
আমি তোকে আগে থাকতে আন্দাজ করে রেখেছি রে। তোর বাবা ছেড়ে মথুরাপুর নিবাসী জানকীনাথ মন্ডল। জানকীনাথ মন্ডল? আর তোর মায়ের নাম কি জানিস? বিমলা দেবী রে। আজ আমার কি আনন্দ হচ্ছে, কি উত্তেজনা! মনে হচ্ছে আমি এই সবাইকে ডেকে ডেকে বলি মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে যার ললাটে সিঁদুর নিয়ে ওরে রবি দোলে আর তাপরা মায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে বলে পড়ে আমার, মাকে বলে পড়ে সেই কি আমার মা নাইকো তুলনা। দিয়ে দিলে তার ঠিকানাই জানেন না? কোনো প্রয়োজন নেই, কারণ সে কলকাতার এক আভিজাত্য ফ্যামিলির ছেলে। তোমার চয়েস ওই ভাস্কর দত্ত নয়, আর বেজন মাউন। বাবা, আপনার এই অতি অহংকারের মাসুল একদিন আপনাকেই দিতে হবে বাবা। বিশ্বরূপ, সেদিন বুঝবেন মেকি আভিজাত্যের মোহে কেমন করে একটা মেয়ের জীবনকে আপনি ব্যক্ত করে দিয়েছে। না, এ তোমার ভুল ধারণা। আভিজাত্যর বংশমর্যাদার একটা আলাদা মূল্য আছে। নমস্কার মিস্টার মুখার্জি, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনার সঙ্গে দেখাই কি ব্যাপার বলুন তো? কিছুদিন আগে আপনার বাড়িতে যে পঙ্কজ চ্যাটার্জি নামে যে ছেলেটা ছিল, সে এখন কোথায়? কেন? তার নামে ওয়ারেন্ট আছে, তাকে যেন ইতিমধ্যে আমি অ্যারেস্ট করি, উপর থেকে অর্ডার। কি করেছে সে? কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। যাকে আপনারা ধনীর আদর্শবাদী ছেলে হিসেবে আশ্রয় দিয়েছিলেন, সে কিন্তু আসলে একজন ঠকবাজ, স্মাগলার, খুনি। যাক, এখন বলুন সে এখন কোথায়? সে তার নিজের বাড়িতেই আছে। এক সপ্তাহ আগে আমার মেয়ের সাথে তার বিবাহ হয়েছে। কি বলছেন আপনি? তা আপনার মেয়ে সেই ছেলের সঙ্গে বিয়ে হয়েছে? হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আজই আমার মেয়েকে নিয়ে তার বিলেতে যাওয়ার কথা। সেই জন্যই আমার ছোট ছেলে লোহিত গেছে সেখানে তাদেরকে তুলে দিতে। তাই আপনার কথা আমি মোটেও বিশ্বাস করতে পারছি না। কারণ পঙ্কজ মারাকে নিয়ে সে বাড়িতে যায়নি। ঠিক বলছি, তার ছেলের অশেষ গুণের জন্য বহুদিন আগে তার বাবা তাকে তাড়িয়ে দিয়েছে। এখন তারা তাহলে কোথায়?
জায়গায় যেতে পারে বলে ধারণা, সেই জায়গাগুলো ঠিকানা নিয়ে এসেছি। তাহলে তাহলে দেরি না করে চল তাদের খুঁজে আমরা বেরিয়ে পড়ি। চলো দাদা। দাদা বাবু, আপনি একটু আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, নিশ্চয়ই 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 দেখবো, কিন্তু কারোর জন্য হোক না হোক আমার নিজের জন্য নিশ্চয়ই দেখবো। চলো, ওকে, নমস্কার। বাবা, আমার আর কিছু বলার নেই। আপনি চিন্তা করে দেখুন কেমন করে অহংকারের মাটি দিয়ে অত্যাচার শিব করতে গিয়ে হতাশার বাদর করেছেন। একমাত্র মেয়ের জীবনকে বাজি রেখে এক মহাভারত রচনা করেছে। আমি ভুল করেছি। আমি কি করেছি? ভাস্করের উপরে প্রতিশোধ নিতে গিয়ে ভয় দেখিয়ে বল প্রয়োগ করে মারতে মারতে মারাকে আমি না পঙ্কজের সাথে বিয়ে করতে বাধ্য করেছি, আর তারই প্রতিফল আমাকে ভুগতে হচ্ছে। শুধু আমি যে নিজে কাঁদছি তাই নয়, আমার মেয়ের জীবনটাকেও আমি ব্যর্থ করে দিয়েছি। অপরকে কাঁদালে নিজেকে তার চেয়ে অনেক বেশি কাঁদতে হয়। কথা একদিন আপনি বলেছিলেন, আজ তার প্রমাণ পেয়ে গেলাম। সুশীলা, বলতে পারেন কাকাবাবু, ভাস্কর আপনার কি এমন ক্ষতি করেছিল যার জন্য কেন তার জীবনটা আপনি ব্যর্থ করে দিলেন? কেন তাদের সংসারটাকে আপনি ছাড়খাড় করে দিলেন? কি বলছো তুমি? আমি ভাস্করের দাদা বৌদিকে আপনি টাকা খাইয়ে তাদের সংসারটাকে আপনি ছাড়খাড় করে দিলেন। ভাস্কর করে দিলেন বাড়ি ছাড়া। তার মাকে করলেন আপনার ছেলের বাড়িতে এনে বিনা মাইনে ছি। আর কত শয়তানি আপনি করতে পারেন বলতে পারেন? তুমি বিশ্বাস করো সুশীলা? বিশ্বাস আপনাকে আমি করেছিলাম কাকাবাবু, বিশ্বাস করেছিলাম বলেই এই গ্রামের সবকটা মানুষকে অভিজ্ঞ করে আপনাকে আমি ভোটে জিতিয়েছিলাম। তার জন্য উপযুক্ত পারিশ্রমিক তুমি পেয়েছো সুশীলা? হ্যাঁ, দিয়েছেন, কিন্তু তখন আমি জানতাম না যে আপনি এত বড় একটা শয়তান। তাহলে আপনার ওই টাকায় কোনোদিন আমার বোনের বিয়ে আমি দিতাম না। তাতে সারা জীবন আমার বোন যদি আইবুড়ো থাকতো, আপনার টাকায় কোনোদিন তার বিয়ে দিতাম না। তাহলে তুমি এখন কি করতে চাও? আমার মহাপাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনার কথা মতো গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে বিরোধিতা করে যে ভুল আমি করেছি, ভাস্করকে সংসার আসলে প্রতিষ্ঠা করে সে ভুলে প্রায়শ্চিত্ত আমি করে যেতে চাই। ভুল ভুল আর ভুল। আমি আপনার বংশমর্যাদার অহংকারে যে ফুলের ফসলা আমি সাজিয়েছি, জানি না তা কোনোদিনও ফুল হয়ে ফুটে উঠবে কিনা। হে ঈশ্বর, আমার যত ক্ষতি হয় হোক, আমার মানাকে তুমি সুখে রেখো ঠাকুর, আমার মানাকে তুমি সুখে রেখো। সুখে রাখা কি বলতে চাইছেন আপনি বর্দা? সেটা না বোঝার মতো অবুঝ তুমি নয় শঙ্কর। বুদ্ধি তোমার যথেষ্টই আছে। যে বুদ্ধির বলে তুমি ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, আর গর্ভধারী মাকে বলেছ বিনা মাইনে ঝি। শঙ্কর, তুমি এত নিচে নেমে গেছো, আমি স্বপ্ন ভাবতে পারি না যে সিঁড়িগুলোর পা রেখে তুমি উপরে উঠেছ, আর উপরে উঠি সেগুলোর কথা তুমি ভুলে গেছো। বর্তা,
কার কথায় বা কোন স্বার্থে তোমার এই ভাঙনের খেলায় তুমি মেতে উঠেছ তা আমি জানি না। একটা কথা মনে রেখো, যে স্বপ্নকে সামনে রেখে তোমরা স্বপ্নকে সামনে রেখে চলো না কেন? বাবা মা ভাই বোনের কথা বাদ দিয়ে সে স্বপ্ন কোনদিন সার্থক হবে না আর হতে পারে না। বাড়িতে যাবেন না? না, কোন মুখে যাবো বলতে পারো? কিংবা মায়ের সামনে কিভাবে ঢালাবো? আজকে বাড়িতে তুচ্ছ স্বার্থের ময়ে ভাই ভাইয়ের নামে বদনাম দিয়ে তাড়িয়ে দেয় আর বউকে পটের বিবি সাজিয়ে মাকে দিয়ে বাড়ির ঝিয়ের কাজ করায়। সে বাড়ির ছায়া মারাতে আমার ঘৃণা করে শঙ্কর, আমার ঘৃণা করে, আমার ঘৃণা। ভাস্কর ভাস্কর আর ভাস্কর, ওই সারা বেদমাটার জন্য আমাকে প্রতি পদে পদে অপমান হতে হচ্ছে। সকলের মুখে সারা একই কথা, সারা আমার নাকি সারা অদব বদল হয়েছে। দেখ, তা যখন হয়েছে তাই শয়তানটা যদি কোনোদিন আমার এই বাড়ির পিছামানায় আসে তাহলে তাকে আমি গলায় পা দিয়ে শেষ করে হস্তঘাত করব। শেষ ভাবে আমি পৌঁছে যাব, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। তুমি ভাস্করের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এরকম ভাবে বিয়ে করেছো। তোমায় বিয়ে করে সেই ভিখারি বাচ্চা ভাস্করকে আমি বুঝিয়ে দিলাম সে ভিখারি আর আমি কোটিপতির ছেলে, তাই তো? এই কোটিপতির ছেলে বলে বিয়ে করে আমাকে এই বস্তিতে তুলে নিয়ে এসছো? না পেয়েছি, আমার আসল বাড়িতে যাবার মতন কোন যোগ্যতাই নেই। তাই নাকি? তাছাড়া দুদিনের এই লীলা খেলার জন্য। দুদিনের লীলা খেলা? তবে নয় তো কি, তোমার সঙ্গে আমার মধুর চন্ডিমা আজই তো শেষ দিন। তার মানে? মানে মানে তো তোমার বাবা নিজের মেয়েকে বিবাহিতা জেনেও আমার মতন ছেলেকে 2 লাখ টাকা অর্পণ করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। ভাবলে সব সমস্যা মিটে যাবে? না, এই পঙ্কজ চ্যাটার্জি এত কাঁচা কাজ করে না। তাই তোমাকে সব বেঈমানির দল জবাব দিতে আমি তোমার মতো এই একটু মেয়েকে আমি আস্থা করে ফেলে দিয়ে সুখের খোঁজে আমি বিলেতে চললাম। আমি তাহলে বিলেত যাবার কথা যে? গুড বাই, গুড বাই। তুমি ঠিক বলেছো, আমি ভাস্করের সাথে বেইমানি করেছি। বাপির অহংকারের কাছে নত স্বীকার করে তার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি। শিক্ষা দীক্ষার অবমাননাকারী আমার মতো মহা বাপির এই পৃথিবীতে থাকার কোনো দরকার নেই। তাই এই মুহূর্তে হীরের আংটি আমি খেয়ে আমার জীবনটাকে আমি শেষ করে দেব। তুমি বললে আমার কি হবে? আমার আপনি আমার কাছে
কাছে যে প্রস্তাব দিয়েছিল অপমানিত হয়ে আমি এসেছি, কিন্তু আজ তোমাকে বদলা নিতে তোমাকে আমার চাই মানা। হাতটা ছাড়ো, হাতটা কিন্তু ছেড়ে দাও বলছি। ছাড়বো বলে তো ধরিনি। তবে রে, আপকে খোঁজা মেরে তাকে ফোনা তুলতে বাধ্য করলি রূপসী। তাকে ফোনা তুলতে বাধ্য করলি রূপসী। এবার তোর ইজ্জত তো যাবে। এবার তোর ইজ্জত তো যাবে। এটা ফেলে দে বলছি। তুই কি করলি মানা? তুই ওকে গুলি করলি? না না, তুই আমাকে দে। না, আমার অপেক্ষায় আমি নিজেই এর প্রতিশোধ নিলাম। না মানা, তোর এই পরিণতির জন্য আমি দায়ী। আমি তোকে সুখে থাকতে দিইনি রে। আমার তোর দাদা হওয়ার যোগ্যতা আমার নেই। তাই এই অন্তত তোর সাদাটুকু নিয়ে অন্তত আমাকে ভাবতে দে আমি তোর ছোটদা। না না দাদা, না। রোহিতবাবু এখানে আমি গুলি করেছি। কে কাকে গুলি করলো? আমি গুলি করেছি। হ্যাঁ দারোগাবাবু, হ্যাঁ, আমার সম্ভ্রম নষ্ট করার জন্য আমি ওনাকে গুলি করেছি। পাগলি কোথা কর, দাদা সাদাটা মাথায় নিতে চাইছিস? না রে মানা, না, তা হবার নয়। দারোগা বাবু, আমি হাত বাড়িয়ে দিচ্ছি, আমায় অ্যারেস্ট করুন। সেপাই, দাদা, সেপাই, কোড়া লাগাও। হ্যাঁ মানসী দেবী, আপনার স্বামী পঙ্কজ চ্যাটার্জি উনি এখন কোথায়? উনি বিলেতে চলে গেছেন। অনেক আগে উনি বিলেতে চলে গেছেন। তাহলে আপনি? আমার থেকেও বেশি প্রয়োজন ওনার টাকা। তাই টাকা যখন পেয়ে গেছে, তাই আমাকে তার কোনো প্রয়োজন নেই। ওকে, নো প্রবলেম। হ্যাঁ সিপাই, তুমি একটা কাজ করো, আসামিকে ডেড বডি নিয়ে যাও। আচ্ছা শোনো শোনো, ডেড বডিটাকে তুমি পোস্টমর্টম নিয়ে যাও, তাহলে কিনে যাও। ওকে ওকে, নমস্কার, আসছি মিস্টার দত্ত। বাবা, সন্তান যতই অবুঝ হোক, প্রত্যেক বাবা মায়ের কর্তব্য তারা বুঝে নিজের মনে মধ্যে জোর করে তার ঘরে চাপিয়ে দিলে তা ভালো হয়নি বাবা, তা হতে পারে না। আছি দাদা, আছি দাদা। দাদা, তাই করবো না রোহিত, তাই করবো।
এই তুচ্ছ বংশমর্যাদা আর অহংকারের বসে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমি করবই। মানা, হায় মা, একদিন ভাস্করের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে অনেক দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। আজ তোকে আমি তার হাতে তুলে দিয়ে আমার এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করবো রে মানা। আবার তুমি আমার ভালো করতে চাইছো বাপি? রূপকথা রাজকন্যার মতো আমার আজকে বলতে ইচ্ছে করছে জানো বাপি, তুমি আমার বেশি ভালো চেয়েও না বাপি, চেয়েও না। বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া ফুল কখনো জোড়া লাগানো যায় না বাপি। তোমার ওই আত্ম অহংকারে পুরে সব আমার শেষ হয়ে গেছে বাপি, সব আমার শেষ হয়ে গেছে। তাই আমার তো ভাস্করের সাথে একবার বিয়ে হয়ে গেছে বাপি, আর ওই তো হচ্ছে আমার আসল স্বামী বাপি। প্রভু তোকে সে ফিরিয়ে দেবে না মানা। কিন্তু আমি এই কলঙ্ক নিয়ে তার কাছে কি করে দাঁড়াবো বলতো? মোরে মানা, কি করলে তুই চুকি আমি বলতে পারিস? আমি তাই করবো রে মানা, আমি তাই করব। আমাকে তোমরা ঠিকভাবে মরতে দিলেই বরং আমি সুখী হব বাবা। শোনো বাপি, ভাস্করের সাথে আমার হৃদয়ের বন্ধন অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তোমার টাকা আর খায়ে চড়ে আমার এই নকশা দেহটা দিয়েছিলে তুমি পঙ্কজের কাছে। আমার প্রকৃত স্বামী তুমি ভাস্করের কাছে কিন্তু দিয়ে দিও বাবা। তাই আমার মৃত্যু, আমার এই মৃত দেহটা আমার স্বামীর কাছে পৌঁছে দিয়ে বলো। সুখের কাজল পরে লোকে স্বপ্ন দেখে কত, আশার গলে বুকে কাছে আপনি জনার মতো। সুখের ঘরে স্বপ্ন দেখে কত, আশার গলে ডাকে কাছে আপনি জনার মতো। গয়না গাটি বনের শাখা শাড়ি বেনারসি, গয়না গাটি বনের শাখা শাড়ি বেনারসি। চাইলে হয়ে বলার দড়ি তখন মাঝে ভাসি। ও একবার তুই তোর হতভাগিনী মাকে দেখতে আসবি না বাবা? আমি তোকে গর্ব ধরিনি ঠিকই, তাই বলে দাঁড়াতে পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে। একটু মা, মা, মা গো, মা, একই আজ তোমার একই অবস্থা মা। থাকো মা, থাকো। এই যুগে হতভাগিনী মায়েদের এর চেয়ে আর ভালো ঠাই হয় না মা। মা গো, বর্দার নিষেধের সত্ত্বেও তোমাকে একটিবার দেখার লোক আমি সামলাতে পারিনি
এসে তোমায় আমি প্রণাম করে যাই মা। আজকের দিনে তোমার একটু পায়ের ধুলো দাও মা, তোমার একটু পায়ের ধুলো দাও। কে যেন কেঁদে উঠলো। কি ভাস্কর, এতদিন পর তোর মাকে মনে পড়লো? তুমি বিশ্বাস করো দাদা, আমি নয় দাদা, আমার বাবা মা সবকে বাদি দিতে গেছে। সে যা, কিন্তু তুই এখানে কেন? শঙ্কর, তুই ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। আমাকে ছোট করে দিয়েছে, আমি বাঁচতে দেবো না। আমি বাঁচতে দেবো না। কি করে বাঁচবো? চলো চলো, আমরা এখান থেকে কোথাও পালিয়ে যাই। চলো 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 চলো, ব্যাস, চলো 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 চলো। আপনার ভাস্করের স্ত্রীকে ফিরিয়ে দিতে এলাম বৌদি। এই নিন আপনার আদরিনীর বৌমা। আমি এক হতভাগ্য অপরাধী পিতা, যে নিজের ভুলে আমার এই একমাত্র মেয়ের জীবনকে নষ্ট করে দিয়েছি। কিন্তু বৌদি, ভাস্কর ওভাবে মাটিতে পড়ে আছে কেন বৌদি? তোমার ভাস্কর ঘুমোচ্ছে, ঘুমের পৃথিবীতে গেছে তার জন্ম পরিচয় খুঁজতে। কিন্তু মারা এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে মারা? কি হয়েছে মারা? মারা কি হয়েছে? মারা কি হয়েছে? মারা আমি তোমার বৌমাকে ফিরিয়ে গেছি। এখন থেকে এবারে সব কাজ সেই করবে। কে যেন আমায় মা বলে ডাকলো? তবে কি আমাকে মা বলে ডাকার এখনো লোক আছে? ভাস্কর, শুনছিস বাবা? শুনছিস? এখনো আমাকে মা বলে ডাকার লোক আছে? আমাকে মা বলে ডাকতে
নে